তোমাদের আজকের ইতিহাসের দিল্লি সুলতানি যুগ সম্পর্কে একটু আলোচনা করব। দিল্লি সুলতানি যুগের আমরা জানি দিল্লি সুলতানি যুগ 1206 থেকে 1526 অবধি তার সময়কাল ছিল এবং দিল্লি সুলতানি যুগের মধ্যে আমরা 5টি বংশ বা 5টি রাজবংশ রাজত্ব করেছিল, তারও ইতিহাস আমরা একের পর এক জানব এই চ্যানেলের মাধ্যমে। আজকের আমরা প্রথম একটু দাস বংশ নিয়ে আলোচনা করব, যার সময়কাল 1206 থেকে 1290। আমরা দাস বংশ আলোচনা শুরু করলে ভারতবর্ষের মাটিতে কিভাবে মুসলিম শাসনের সূচনা হলো আমাদের সবারই জানা, তো একটু আলোকপাত করতে হয়। আমরা তরাইনের প্রথম যুদ্ধ ও তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1191 ও 1192 সালের ঘটনা। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং 1192 খ্রিস্টাব্দের তার প্রতিশোধ গ্রহণে মোহাম্মদ গুরি আবার পুনর্বার যুদ্ধে অবতীর্ণ হন। সেই যুদ্ধে দেখেছিলাম মোহাম্মদ গুরি জয়লাভ করেছিল, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল। তখন থেকেই আমরা দেখেছিলাম ভারতবর্ষের মাটিতে মুসলিম শাসনের ভিত্তি সুদৃঢ় হয়েছিল এবং মুসলিম শাসনের সূচনা হয়েছিল। আর সেই মোহাম্মদ গুরির বিশ্বস্ত অনুচর হিসাবে আমরা যাকে চিনি, কুতুবউদ্দিন আইবক, তিনি ভারতবর্ষের মাটিতে প্রথম দাস বংশের সূচনা করেছিল। দাস বংশটাকে আমরা বলছি সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিল। সেই কুতুবউদ্দিন আইবক থেকে আমরা শুরু করব আজকে। তোমরা জানো যে মোহাম্মদ গুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক স্বাধীন শাসক হিসাবে ভারতবর্ষে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবউদ্দিন আইবক। এই যে আইবক আমরা বলছি, এই আইবক কথাটির অর্থ হচ্ছে দাস। এই আইবক কথাটির অর্থ হচ্ছে কি? দাস। 1206 খ্রিস্টাব্দে গজনীর শাসনকর্তা মোহাম্মদ গুরির মৃত্যুর পর তার কৃতদাস হিসাবে কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘোষণা করেন, যার ফলে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত হয় দাস বংশ। এছাড়া কুতুবউদ্দিন আইবক 1208 খ্রিস্টাব্দে সুলতান উপাধি ধারণ করেন। 1208 খ্রিস্টাব্দে কি? সুলতান উপাধি ধারণ করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে তিনি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং আমরা জানি শুরু করে সমাপ্ত করতে পারেনি। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিল ইলতুৎমিশ, এটা আমরা জানি প্রত্যেকে। এছাড়াও তিনি তার দানশীলতা, অসামান্য দানশীলতার জন্য তিনি লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে তিনি পরিচিত ছিলেন, কুতুবউদ্দিন আইবক। এছাড়া কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুয়াত উল ইসলাম ও আজমিরে আড়াই দিন কা ঝোপড়া
নামক দুটি মসজিদ নির্মাণ করেন এবং আমরা দেখেছিলাম কুতুবুদ্দিনের যে সেনাপতি ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বিহার ও বাংলা জয় করেছিলেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে তিনি সুলতান উপাধির স্থলে মালিক ও সিপাহসালার উপাধিতে বেশি করে পরিচিত ছিলেন। বেশি করে পরিচিত হলেও 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি নিয়েছিলেন। এইভাবে তিনি দিল্লিতে সিংহাসন আরোহণের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে দাস বংশের সূচনা করেছিলেন। এরপরে আমরা তবে সিংহাসনে বসার পর কুতুবউদ্দিন মাত্র 4 বছর জীবিত ছিলেন। জীবিত থাকার পর আমরা দেখতে পাচ্ছি 1210 খ্রিস্টাব্দে তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এইভাবে কুতুবউদ্দিন আইবকের তার যে শাসনকালের যে গুরুত্বপূর্ণ দিক বা সময়সীমা সমাপ্ত হয়। এরপর কুতুবউদ্দিনের মৃত্যুর পর তাহলে আমরা কুতুবউদ্দিনের টাইম পিরিয়ড জানলাম কত, 1206 থেকে 10। কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন। কত খ্রিস্টাব্দে? 1211 খ্রিস্টাব্দে। কিন্তু এই আরাম শাহ লাহোরের অভিজাতগণ এই আরাম শাহকে সুলতান হিসাবে ঘোষণা করেছে, লাহোরের অভিজাতগণ। কিন্তু তার মাত্র 8 মাস রাজত্ব করার পর, মাত্র 8 মাস, কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ তাকে অপসারিত করে সিংহাসনে বসেন বা সিংহাসন দখল করেন। কে? ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশের সময়কাল যাকে আমরা বলছি শামসুদ্দিন ইলতুৎমিশ, সময়কাল হচ্ছে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। কত? 1211 থেকে 1236। এই ইলতুৎমিশ ইনি তুরস্কের ইলবারি গোষ্ঠীর অন্তর্গত ছিলেন তুরস্কের ইলবারি গোষ্ঠীর। ইলতুৎমিশ একটি তুর্কি শব্দ যার অর্থ হলো রাষ্ট্রের রক্ষাকর্তা। আলমগীর এবং জাহাঙ্গীর শব্দের অর্থ একই। ইলতুৎমিশকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছেন। মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারতকে আক্রমণ করার হুমকি দেন, কিন্তু ইলতুৎমিশ চেঙ্গিস খাঁর যে শত্রু ছিল খারিজম খাঁকে ভারতে আশ্রয় না দিয়ে
নিজের রাজ্যকে রক্ষা করতে সমর্থ হন। অর্থাৎ এই খারিজম খাঁ ইলতুৎমিশের কাছে আশ্রয়ের জন্য এসেছিল, কিন্তু তাকে আশ্রয় না দিয়ে এইভাবে তিনি তার সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। এছাড়া আমরা একটু আগে আলোচনা করেছিলাম তিনি বিখ্যাত কুতুব মিনার স্তম্ভটির নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন, যা বিখ্যাত সুফি সন্ন্যাসী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে নির্মিত হয়েছিল। এটা সম্পন্ন হয়েছিল 1231-32 খ্রিস্টাব্দ নাগাদ। এই কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল, যা শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। তিনি টাকার প্রচলন শুরু করেছিলেন। এছাড়া তিনি ইক্তা ব্যবস্থার প্রবর্তন করেন ইলতুৎমিশ। এই সময়ে প্রথম বেতনভুক সেনাবাহিনী গঠিত হয়। এই সময় প্রথম বেতনভুক সেনাবাহিনী গঠিত হয়। তিনি প্রত্যেকটি মুদ্রায় নিজেকে খলিফার দূত হিসাবে বর্ণনা করেন বা পরিগণিত করেন। তিনি 40 চক্রের প্রবর্তন করেন। আমরা 40 জন বান্দা বা 40 জন সদস্যকে নিয়ে যে চক্র গঠিত হয়েছিল সেটা করেছিল কিন্তু ইলতুৎমিশ। পরে আমরা গিয়াসউদ্দিন বলবন সেটাকে ধ্বংস করে দেয়, পরে আমরা জানব। কিন্তু এই 40 জন বান্দা বা 40 জন সদস্যকে নিয়ে যে 40 চক্র গড়ে উঠেছিল, সেই 40 চক্রের মূলত প্রায় ছিল তুর্কি অভিজাত। তাদের মূলত কাজ সম্রাটকে, শাসককে প্রশাসনিক দিক দিয়ে অর্থাৎ উপদেশ দেওয়া, সাহায্য করা। এইভাবে 40 চক্র তার কাজ করেছিল। এইভাবে আমরা দেখেছিলাম যে ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের কাছে অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি হয়ে উঠেছিল। কারণ কুতুবউদ্দিন আইবক তার কৃতদাসের রূপে গুণে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের একজন কৃতদাস ছিল কে? ইলতুৎমিশ। সে ইলতুৎমিশের রূপে গুণে মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে ইলতুৎমিশের বিবাহ দিয়েছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। এবং এই ইলতুৎমিশকে দিল্লির সুলতানের ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ রিয়াল ফাউন্ডার বলা হয়ে থাকে। এছাড়া তিনি 1229 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের খলিফার কাছ থেকে, কারণ সেই সময় একটা রীতি ছিল সুলতান হলে খলিফার কাছ থেকে কি নিতে হয়? অনুমতি নিতে হয়, তাই না? অনুমোদন নিতে হয়। সেই 1229 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের খলিফার কাছ থেকে তিনি সুলতান ই আজম উপাধি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজেকে খলিফার সেনাপতি হিসাবে প্রচার করেছিলেন। এছাড়া ইলতুৎমিশ প্রথম রৌপ্য মুদ্রা বা রৌপ্য দ্বারা তৈরি মুদ্রা টঙ্কা, রৌপ্য দ্বারা মুদ্রা টঙ্কা ও তামা দ্বারা তৈরি মুদ্রা জিতল চালু করেছিলেন।
এবং অবশেষে আমরা দেখেছিলাম যে ইলতুৎমিশ এইভাবে সুলতানি সাম্রাজ্যের বা সুলতানি সাম্রাজ্যকে বিভিন্ন দিক দিয়ে কুতুবউদ্দিন আইবকের আমলে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলিকে কাটিয়ে তোলে। বিশেষ করে সমস্যা বলতে আমরা ইলতুৎমিশের রাজত্বকালে 1221 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মঙ্গল আক্রমণ ঘটে। আক্রমণকারী হিসেবে যিনি ছিলেন তিনি ছিলেন চেঙ্গিস খাঁ। আমি যেটা একটু আগে বললাম, সেই চেঙ্গিস খাঁ মধ্য ও পশ্চিম এশিয়ার নানা রাজ্য জয় করে খোয়ারিজম রাজ্য আক্রমণ করেন এবং খোয়ারিজমের যে শাসক ছিলেন জালাল উদ্দিন মঙ্গবর্ণীর পশ্চাৎ তিনি পিছিয়ে আসেন, যে জালাল উদ্দিন মঙ্গবর্ণীর পাঞ্জাব ও সিন্ধু অভিমুখে অগ্রসর হন। পিছিয়ে এসে তিনি কি করেন, পাঞ্জাব ও সিন্ধু অভিমুখে অগ্রসর হন। এই মঙ্গবর্ণী পশ্চাৎ ধাবন করলে ইলতুৎমিশ এই প্রেক্ষাপটে জালাল উদ্দিন মঙ্গবর্ণীর সাহায্য প্রার্থনা প্রত্যাখ্যান করে মঙ্গল আক্রমণের সম্ভাবনা আক্রমণ থেকে তিনি দিল্লি সুলতানের সাম্রাজ্যকে অত্যন্ত দূরদর্শিতার সহিত অত্যন্ত বিচক্ষণতার সাথে এই আক্রমণের হাত থেকে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। এছাড়া ইলতুৎমিশ তার মৃত্যুর আগেই ইলতুৎমিশের পুত্রগণ থাকা সত্ত্বেও তিনি তার সুযোগ্য কন্যা রাজিয়াকে পরবর্তী উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। কিন্তু রাজিয়ার শাসনকাল শুরু করার আগে আমরা শামসুদ্দিন ইলতুৎমিশের পুত্র রুকুনউদ্দিন ফিরোজ এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। সালটা ছিল 1236। সালটা কত? 1236 খ্রিস্টাব্দে। রুকুনউদ্দিন ফিরোজ 1236 খ্রিস্টাব্দের এপ্রিল টু নভেম্বর 1231 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে পরবর্তী উত্তরাধিকারী করে মনোনীত করে গেলেও ইলতুৎমিশের মৃত্যুর পর শাহ তুরকান নামে ইলতুৎমিশের পত্নী তার পুত্র রুকুনউদ্দিনকে সিংহাসনে বসিয়েছিলেন। এছাড়া এই সময় দেখেছিলাম ইলতুৎমিশের যে অপর পুত্রগণ তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। রুকুনউদ্দিন ফিরোজ পাঞ্জাবের বিদ্রোহী যে ইকতাদার ছিলেন তার নাম ছিল কবির খান। সেই কবির খানের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে ইলতুৎমিশ কন্যা রাজিয়া সেই সুযোগে
দিল্লি সুলতানের সিংহাসন দখল করে নেয়। এছাড়া তার ভাইকে তিনি হত্যা করেছিলেন, কে? ইলতুৎমিশ, রাজিয়া। এইভাবে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে তিনি এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। এবং আমরা সেই সময় দেখেছিলাম রাজিয়াকে নিয়ে দিল্লি সুলতানি সাম্রাজ্যে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছিল। মূলত সৃষ্টির মূল কারণ হচ্ছে, আমরা যদি একটু শরীয়ত বিধান বা নীতি একটু যদি আমরা জানি, যে শরীয়ত আইনে ছিল যে মহিলারা বাইরে এসে কোনো কিছু কাজ করবে বা পুরুষরা মেয়েদের অধীনে কাজ করবে, এইরকম কোনো নীতি নির্দেশিকা ছিল না। তাই তারা একজন মহিলার নির্দেশে বা মহিলার অধীনে, এই যে আমি বলেছিলাম না 40 চক্র বা বন্দে গান ই চাহেল গানি, সেই 40 জন বান্দা বা তুর্কি অভিজাত একজন নারীর অধীনে কাজ করবে, সে নারী যতই সুদক্ষ হোক না কেন, তারা কিন্তু মেনে নিতে চাইছিল না। তাই এই রাজিয়ার সামনে বহু সমস্যা উদ্ভব ঘটেছিল। তা সত্ত্বেও সুলতানা রাজিয়া একজন পুরুষ শাসকের মতো সুদক্ষ গুণের অধিকারী হয়ে তিনি এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের 1206 থেকে 1240 সময়কাল তিনি শাসন করেছিলেন। আমরা জানি অনেকে অর্থ বলে সুলতানা রাজিয়া, সুলতান রাজিয়া, কিন্তু এখানে একটু আলোচনা করতে গেলে আমরা সুলতানা তাকেই বলবো যিনি সুলতান হতেন, তার স্ত্রীকে বলা হতো সুলতানা। কিন্তু এখানে রাজিয়া যেহেতু কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, এবং আমরা যদি মধ্য এশিয়ার একটু পূর্বের ইতিহাস যদি আলোকপাত করি, মধ্য এশিয়ার যদি ইতিহাস একটু আলোকপাত করি, তাহলে দেখব যে সেই সময়ের ক্ষেত্রেও এই সুলতান উপাধি নেওয়ার রীতি প্রচলিত ছিল। এবং সেই চিরাচরিত রীতি অনুযায়ী রাজিয়া কোনো শাসকের যেহেতু স্ত্রী ছিলেন না, তাই তাকে আমরা সুলতানা বলবো না, সুলতান রাজিয়া বলবো। কারণ হচ্ছে সুলতান একটি পদের নাম, তাই তো। তাই আমরা সুলতানা রাজিয়া বলবো না, সুলতান রাজিয়াই বলবো। তিনি একজন নারী এই প্রথম দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে শাসন করেছিল। এছাড়া আবিসিনীয় কৃতদাস জালাউদ্দিন ইয়াকুত খাঁ নামে জনৈক হাফসিকে আমির ই আকুর বা রাজকীয় অশ্বারোহী বাহিনীর প্রধান রূপে
তিনি নিযুক্ত করেছিলেন। এছাড়া আমরা দেখেছিলাম যে অভিজাত সংগঠন 40 চক্র তার বিরুদ্ধাচারণ হয়ে কাজ করেছিল। কারণ হচ্ছে সাম্রাজ্যের বা শাসন ব্যবস্থার পরিচালনার মূল ব্যাকবন বা মেরুদণ্ড ছিল এই তুর্কিরাই, মানে এই তুর্কি 40 জন বান্দারাই। তারা যদি একজন শাসকের বিরুদ্ধে কথা বলে, ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে একজন শাসক যতই সুদক্ষ হোক না কেন বা হন না কেন, তার পক্ষে কিন্তু সুদক্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করা কিন্তু সম্ভবপর নয়। কিন্তু পরবর্তীকালে এরা বুঝেছিল, আমরা দেখব আলোচনা করতে গিয়ে, এই বান্দারাই এর বিরুদ্ধাচরণ করে ইলতুৎমিশের পরবর্তী যারা পুত্র আছে বা পরবর্তী শাসক হিসাবে, উত্তরাধিকারী হিসাবে, তাদেরকে সিংহাসনে বসালেও তারা এতই অকর্মণ্য ছিল, তারা কিন্তু তেমন ভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেনি। তার থেকে কিন্তু সুলতানা রাজিয়া ছিল অনেক গুণ বেশি দক্ষতার অধিকারী। কিন্তু একটাই মূল সমস্যা ছিল, তিনি ছিল কি, একজন মহিলা। তবে 1239 থেকে 40 খ্রিস্টাব্দে কিছু ইকতাদার তার বিরুদ্ধে, মানে রাজিয়ার বিরুদ্ধে গিয়েছিলেন। এছাড়া তুর্কি অভিজাত বর্গ মুইজউদ্দিন বাহারম শাহকে দিল্লির সিংহাসনে বসান। মানে মুইজউদ্দিন যে বাহারম শাহ, অর্থাৎ সুলতানা রাজিয়ার কে হটিয়ে বা সরিয়ে বা তার সিদ্ধান্তকে অমান্য করে তুর্কি অভিজাতরা, মানে যে 40 জন বললাম, তারা কি করলো, মুইজউদ্দিন বাহারম শাহকে 1242 খ্রিস্টাব্দে তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখব বিদ্রোহী ইকতাদারদের যে নেতা ছিল, সর হিন্দের শাসনকর্তা আল-তুনিয়া জালাল উদ্দিন ইয়াকুত খাঁকে হত্যা করে রাজিয়াকে বন্দী করেন। কে? আল-তুনিয়া। দিল্লির প্রধান আমির আইতিকিন আল-তুনিয়ার সঙ্গে যোগ দেন, মানে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। কিন্তু তখন রাজিয়া একটা কূটকৌশলী চাল খেলল, যে কি করে আমার বিরুদ্ধে গড়ে ওঠা ষড়যন্ত্রগুলোকে অতি অনায়াসে ধ্বংস করে দেওয়া যায়। সেই কূটকৌশলী চাল কি? রাজিয়া তখন যে ষড়যন্ত্রের যে মূল, মানে নেতা বলতে পারো বা মূল কারিগর বলতে পারো, যে আল-তুনিয়া, যাকে মানে ষড়যন্ত্রের মানে তিনি সাম্রাজ্যটাকে ঠিকভাবে নিজের অর্থাৎ কবজায় আনবার জন্য চেষ্টা করছে, সেই আল-তুনিয়া, সেই আল-তুনিয়াকে বিবাহ করে দিল্লি অধিকারের চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হন। মানে বিয়ে করে অর্থাৎ ভেবেছিল যে দিল্লি অধিকারটা নিয়ে নেবে, কিন্তু সেই চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হন। বাহরম শাহের কাছে পরাজিত হয়ে পলায়নের সময়, মানে পালিয়ে যাওয়ার সময়, কৈথালের কাছে তাদের দুজনকে কিছু ডাকাত হত্যা করে। সালটা ছিল 1240। এইভাবে আমরা দেখেছিলাম যে সুলতানা রাজিয়া তার 1236 থেকে 40 এবং পরবর্তী শাসক
মুইজুদ্দিন বাহারম শাহ, তাদের সময়কালটা একটু আমরা আলোচনা করলাম। এই রাজিয়ার বিরুদ্ধে বা রাজিয়া যদি বলি কি কারণে ব্যর্থ হয় বা তার বিরুদ্ধে যে সমস্ত শক্তিশালী গোষ্ঠীগুলি ছিল সেগুলির নাম কি কি যদি আমরা একটু ডিসকাস করি তাহলে আমরা জানবো। সুলতানা রাজিয়া আমরা এক্ষুনি আলোচনা করলাম, ইলতুৎমিশের কন্যা, দিল্লি সুলতানের প্রথম মহিলা সম্রাজ্ঞী। তিনি প্রশাসনের সকল ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করেছিলেন। তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা ধ্বংস করে প্রশাসনের ভারতীয়করণে যত্রবান হলে অভিজাত গোষ্ঠীর সদস্যরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এছাড়া তারা বলতে ওই তুর্কি অভিজাতরা স্ত্রীলোকের কর্তৃত্ব মেনে নিতে তারা প্রস্তুত ছিলেন না। এটাকে শরীয়ত বিরোধী না আইন বিরুদ্ধে যায় এটা নাকি। তাই তুর্কি অভিজাত গোষ্ঠীর বিদ্রোহে 1240 খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম রাজিয়াকে নিহত হতে। তবে রাজিয়ার বিরুদ্ধে যে সমস্ত বিদ্রোহী শক্তিশালী গোষ্ঠী কাজ করেছিল রাজিয়ার এই ব্যর্থতাকে সাফল্যমণ্ডিত করতে, সেগুলি হচ্ছে লাহোরের শাসনকর্তা কবির খাঁর বিদ্রোহ, নুরউদ্দিনের নেতৃত্বে কিরামিতাহ ও মুলাহিত নামক দুটি বিধর্মী মুসলমান গোষ্ঠীর বিদ্রোহ, সর হিন্দের শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আল-তুনিয়ার বিদ্রোহ। এছাড়াও ছিল তো 40 চক্র তুর্কি অভিজাত গোষ্ঠীর বিদ্রোহ, যে 40 চক্র ইলতুৎমিশ সৃষ্টি করেছিল। এইভাবে আমরা দেখেছিলাম যে দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক হিসাবে রাজিয়ার পতন ঘটে। আজকের এই রাজিয়া অবধি থাকলো। পরের দিন আমরা তার পরবর্তী শাসক নিয়ে কিন্তু বা পরবর্তী শাসকদের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব।